নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ৩রা এপ্রিল ইন্ডিয়ান নেভির মুকুটে আরও একটা পালক অ্যাড হলো। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরের শান্ত জলরাশির নিচে আজ আর একটা নিঃশব্দ ঘাতক ধীরে সুস্থে জেগে উঠল। তার নাম হলো আইএনএস অরিধামান। সংস্কৃতে অরি বা অরি কথাটার মাত্র মানে হচ্ছে শত্রু, আর দমন মানে হচ্ছে বিনাশ করা। এই অরিধামানের অ্যাকচুয়াল মিনিং সংস্কৃত থেকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে বেড়ে হচ্ছে শত্রু বিনাশ করে যে, সেই হলো অরিধামান। এটা গত ৩রা এপ্রিল ২০২৬-এ বিশাখাপত্তনমের গোপন শিপবিল্ডিং সেন্টারে এই ভারতীয় সাবমেরিনটি আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার মিস্টার রাজনাথ সিংয়ের দ্বারা এটাকে কমিশন করা হলো। এবং এর ফলেই কিন্তু দক্ষিণ এশিয়ার ওভারঅল নেভির মানচিত্রটা পুরোটাই বদলে গেল। এবং এটা এমন একটা জাহাজ যে এর ফলে কিন্তু শুধুমাত্র চীন নয়, চীনের সঙ্গে কিন্তু পাকিস্তানেরও কিন্তু ঘুম কেড়ে নিয়েছে এই জাহাজটি, এই সাবমেরিনটি বেসিক্যালি। তার কারণ হচ্ছে এই অরিধামান শুধু যে একটা সাবমেরিন তা নয়, এটা কিন্তু একটা ভারতের জন্য একটা বিরাট বড় শক্তিশালী একটা অস্ত্র হয়ে উঠেছে। এবং এটার যে এতটা স্ট্রেংথ সেটা কিন্তু অনেকেই আমরা শুরুর দিকে জানতে পারিনি, ধীরে ধীরে আস্তে আস্তে করে আনলিশ হচ্ছে। সাধারণত সাবমেরিন দু ধরনের হয়, একটা হচ্ছে ডিজেল ইলেকট্রিক আর একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার্ড। ভারতের কাছে বর্তমানে 16টা ডিজেল সাবমেরিন আছে, সেগুলোর ম্যাক্সিমামটাই হচ্ছে কালভারি বা সিন্ধু ঘোষ ক্লাসের। কিন্তু এগুলোর একটা সবথেকে বড় দুর্বলতা হলো যে কোনো ডিজেল সাবমেরিনের ওকে একটা আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, কিছু দিন বা কিছু সপ্তাহ বা কিছু মাসের পরে ওর ব্যাটারিকে আবার রিচার্জ করানোর জন্য ওকে জলের মধ্যে ভেসে আবার উপরে আসতে হয়। এবং এর ফলে যখনই জলের উপরে সে ভেসে আসে বেসিক্যালি ব্যাটারি পাওয়ার চার্জ করার জন্য, রিচার্জ করার জন্য, তখন কিন্তু সে শত্রুপক্ষের রাডারের আওতাতে চলে আসে। এবং এইখানেই হচ্ছে অ্যাডভান্টেজটা এই ধরনের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের ক্ষেত্রে। অ্যাডভান্টেজটা হচ্ছে এই অরিধামান চলে হচ্ছে 83 মেগাওয়াটের একটা কম্প্যাক্ট লাইট ওয়াটার রিঅ্যাক্টরের সাহায্যে। অর্থাৎ এটি একটি চলন্ত পাওয়ার প্ল্যান্ট। এর কোনো অক্সিজেনের দরকার নেই, এর ইভেন ব্যাটারি চার্জেরও দরকার নেই। এটা একটানা 6 মাস বা তারও বেশি সময় পর্যন্ত এই জলের নিচে থাকতে পারে। এ শুধুমাত্র ভেসে উঠবে একটাই কারণে, যখন এর নিজস্ব সিস্টেমে ওর খাবারের প্রয়োজন হবে, মানে নাবিকদের খাবারের প্রয়োজন যখন হবে বা কোনো জিনিস ওকে যখন নিতে ও ডিসাইড করবে যে আমি ভেসে উঠবো, তখনই। এ নয় যে বাধ্যবাধকতায় কোনো কিছু ওকে উপরে উঠে আসতে হবে। ফলে এর ভিতরে থাকা নাবিকদের খাবার যখন ফুরিয়ে আসবে, কেবল তখনই এটা উপরে উঠে আসবে। ভারতের একটা পলিসি হচ্ছে নো ফার্স্ট ইউজ, মানে আগে কোনো অবস্থাতে আমি কাউকে আঘাত করব না। স্পেশালি নিউক্লিয়ার ডমিনেন্সের ক্ষেত্রে ভারত সবসময় নো ফার্স্ট ইউজ এই পলিসিটাই মেনে চলে। কিন্তু এই আঘাত না করার নীতিতে এটা হলো একটা তুরুপের তাস। যদি কোনো শত্রু দেশ ভারতের উপর কোনোভাবে অ্যাটাক করে, সেটা নর্মাল অ্যাটাকই হোক বা ইভেন নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাকও যদি হয়, তাহলে কিন্তু এরকম যদি সিচুয়েশনও আসে যে কোনোভাবে আমাদের ল্যান্ড বেস ধ্বংস হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এই অরিধামানের ফলে আপনি কিন্তু সমুদ্রের নিচ থেকেও ভারতবর্ষ কিন্তু মিসাইল অ্যাটাক করে অন্য কোনো শত্রুপক্ষ বা শত্রু দেশকে তার মোক্ষম জবাব দেওয়ার ক্ষমতা রাখে। এবং সেই নিউক্লিয়ার পাওয়ার মিসাইলের অ্যাটাক করে সে কিন্তু চাইলে সেই শত্রু দেশকে ধ্বংস করতে পারে বা তার বিশেষ ক্ষয়ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে। এটা হচ্ছে এই ধরনের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের সব থেকে বড় অ্যাডভান্টেজ। এই জন্য একে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। ভারত এর আগে আইএনএস অরিহান্ত এবং আইএনএস অরিঘাত এই দুটো ধরনের আরো সাবমেরিন রিসেন্টলি লঞ্চ করেছে, কিন্তু অরিধামান তাদের থেকে অনেক বড়, মানে সাইজে এবং ওজনেও, এবং এর যে মারাত্মক মারণ ক্ষমতা, সেই সবগুলো মিলিয়ে কিন্তু এদের থেকে আরো অনেক বেশি নোটোরিয়াস। কারণ অরিহান্ত বা অরিঘাতের ওজন কম বেশি 6000 টনের মতন ছিল, যেখানে অরিধামানের ওজন কিন্তু মোর দ্যান 7000 টনস। এর দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার এবং অরিহান্তের লঞ্চ টিউব ছিল হচ্ছে মাত্র 4টে, কিন্তু অরিধামানে আছে 8টা ভার্টিক্যাল লঞ্চ টিউব আছে। অর্থাৎ এটি আগের চেয়ে দ্বিগুণ মারণাস্ত্র বহন ক্ষমতা সম্পন্ন। এবং এতে লাগানো হয়েছে ভারতবর্ষের দুটো গর্ব, একটা হচ্ছে K4 আর একটা হচ্ছে K15 মিসাইল। K4 মানে হচ্ছে এটা একটা K4 মিসাইল ভেরি রিসেন্ট লঞ্চ হয়েছে এবং এটার পাল্লা হচ্ছে 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তার মানে 3500 কিলোমিটার, মানে আপনি যদি চিন্তা করেন তাহলে বঙ্গোপসাগর থেকে এটা অনায়াসেই বেজিং বা ইভেন করাচিকে কিন্তু ধরে ফেলতে পারবে, বা সেই পর্যন্ত আরামসে কিন্তু মিসাইল মারার ক্ষমতা রয়েছে। এবং আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অফিসিয়ালি কোনো দেশই কিন্তু ডিক্লেয়ার করে না তার যে কোনো মিসাইলের
সর্বোচ্চ পাল্লা কতটা, সেক্ষেত্রে কিন্তু ওরা অনেক কনজারভেটিভ ওয়েতে একটা একটা রেঞ্জ একটা বলে দেয়। ফলে K4 মিসাইলে যে বলা হচ্ছে না যে 3,500 কিলোমিটার, এটা কিন্তু আন্ডার এভরি কন্ট্রোল, মানে হচ্ছে 3,500 কিলোমিটার, যেটা হয়তো আমরা ভাবছি বটে, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা যাবে এটা কিন্তু চাইলে এর পাল্লা কিন্তু এর অনেক বেশি যেতে পারে, সেটা হয়তো বেশ আরো কিছু হাজার কিলোমিটার বেশি হবে। এর সঙ্গে K15 মানে সাগরিকা, এই মিসাইলটার নাম হচ্ছে সাগরিকা, যার পাল্লা কিন্তু আবার 750 কিলোমিটার, এবং এই আরিধামানে কিন্তু টোটাল এই ধরনের K15 24টা মিসাইল ক্যাপাসিটি আছে, মানে 24টা মিসাইল ও কিন্তু ক্যারি করতে পারে। এবং এই সমস্ত এই ধরনের মিসাইলস ক্যারি করার কারণেই কিন্তু ও অনেক বেশি ফেরোসাস হয়ে গেছে। এবং অনেকে আমরা মনে করি যে ভারত শুধুমাত্র হয়তো বিদেশ থেকে অস্ত্র কেনে, কিন্তু অরিধামান কিন্তু বেসিক্যালি সেই ধারণাটাকে ভেঙে বদলে দিয়েছে। তার কারণ হচ্ছে এটি তৈরি হয়েছে ভারতের অ্যাডভান্স টেকনোলজি ভেসেল বা এটিভি প্রজেক্টের অধীনে বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টারে ডিআরডিও এবং ভারতের অন্যতম বড় কোম্পানি, প্রাইভেট কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রো, এলএনটি যেটাকে আমরা বলি, লারসেন অ্যান্ড টুব্রো, এই দুটো কোম্পানির মিলিত প্রচেষ্টা এটা তৈরি হয়েছে। ভারতের 2026-27 সালে নৌবাহিনীর বাজেট আছে প্রায় 1,07,549 কোটি টাকা। এটা হচ্ছে অফিসিয়ালি যে বাজেটটা দেওয়া হয়েছে, পরে অনেক প্লাস মাইনাস হয়। এবং এর মধ্যে থেকে একটা এই অরিধামান ক্লাসের সাবমেরিন তৈরি করতেই কিন্তু অন্তত 4 থেকে 5,000 কোটি টাকা লাগে। এবং বিশ্বের একমাত্র 6টা দেশের কাছেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আছে, যার মধ্যে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন এবং তারপরে এখন 6 প্লেয়ার হলো ইন্ডিয়া। ভারত যে শুধুমাত্র এটা চালাচ্ছে তা নয়, ভারতের সব থেকে বড় অ্যাডভান্টেজ এখন যেটা তৈরি হয়ে গেছে এই নতুন প্রজন্মের ভারতের, সেটা হচ্ছে এখন ভারত এই ধরনের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন নিজেরাই তৈরি করে এবং করতে পারে, এবং সেটাকে মেনটেন করারও ক্ষমতা রাখে। কাজেই ভারতবর্ষ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এবং এই অরিধামানটা এই ইন্ডিয়ান নেভিতে অ্যাড হওয়ার পর থেকে কিন্তু বেজায় চিন্তায় রয়েছে পাকিস্তানের কথা, আমি পরে আসছি। বেজায় চিন্তায় রয়েছে চায়না, বিকজ চায়নার কিন্তু অনেকটা বড় অংশ কিন্তু এর মিসাইল রেঞ্জের পাল্লায় এসছে, এবং পরবর্তীকালে আমি আরেকটু পরে শেয়ার করব আরও অন্যান্য কতগুলো মিসাইল এতে অ্যাড করার কথাবার্তা চলছে, এবং সেগুলো অ্যাড হয়ে গেলে তার রেঞ্জ আরও বড় হয়ে যাবে এবং আরও বেশি পাল্লার ক্যাপাসিটি হবে, যেটাতে প্রায় পুরো চায়নাটাই কভার হয়ে যাবে। হাওয়েভার চায়না তো আছেই, এবং এর সঙ্গে পাকিস্তান, তার কারণ হচ্ছে পাকিস্তানে কিন্তু এই ধরনের কোনো সাবমেরিন নেই, ওয়েদার ইট ইজ এ নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, এবং ফরগেট অ্যাবাউট পাকিস্তানের নিজের বানানোর ক্ষমতা, যার ফলে কিন্তু পাকিস্তান এবং চায়না ইভেন খানিকটা অংশে এখনের হিসাবে, যদিও বলবো না আমি, কিছুদিন আগেও বাংলাদেশ প্রচুর লম্ফঝম্প করছিল এবং বাংলাদেশের প্রচুর আস্ফালন এই বিগত কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দেখা যাচ্ছিল বা শুরু হয়েছিল। কাজেই সেদিক থেকেও কিন্তু বাংলাদেশের জন্য যদি ওই ধরনের কোনো মানসিকতার কোনো গভর্নমেন্ট আগামী দিনেও যদি আসে বা এই ধরনের মানসিকতা রাখে বাংলাদেশের কোনো সরকার, তাহলে বাংলাদেশের জন্যও কিন্তু যথেষ্ট বড় চিন্তার কারণ। যদিও বাংলাদেশ কিছুক্ষণ হয়তো সময় লাগবে, হয়তো হাফ বেলা লাগবে না বাংলাদেশকে গ্রিপে আনতে। আর পাকিস্তানের ক্ষেত্রে যদিও বিভিন্ন ইন্ডিয়ার বাহিনী বলে যে ফিউ ডেজ, বাট আমার মনে হয় না একটা গোটা দিনও লাগবে বলে, যদি ইন্ডিয়া ডিসাইড করে যে আগামী দিনে পাকিস্তানকে মানে মানচিত্র থেকেই মুছে ফেলার যদি গল্প কোনোদিন আসেও, বা প্রথম কথা পাকিস্তানের সেই সাহস করা উচিতই না, তাহলে ওদের জন্য ওটা ব্যাড ডে হয়ে যাবে, মানে ব্যাড লাক হবে বেসিক্যালি। যাই হোক, সেক্ষেত্রে হয়তো 24 আওয়ার্স 48 আওয়ার্স এরকম বিভিন্ন জনে বলেন, বাট আমার মনে হয় না 24 আওয়ার্সেও লাগবে। তার কারণ হচ্ছে অপারেশন সিন্দুরের সময় কিন্তু আমরা এটা দেখে নিয়েছিলাম যে ফিউ মিনিটস ওয়াজ গুড এনাফ, মানে কিছু মিনিটের মধ্যেই পাকিস্তানের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল। হাওয়েভার পাকিস্তানের জন্য এটা একটা আতঙ্ক, তার কারণ হচ্ছে তাদের কাছে এই ধরনের কোনো রকম পারমাণবিক সাবমেরিন নেই, ওদের কাছে পাকিস্তানের কাছে এই ধরনের নিউক্লিয়ার পাওয়ার কোনো সাবমেরিন তো নেই, এবং এদের কাছে বানানোটা একটা বিরাট দুঃস্বপ্নের ব্যাপার, মানে বহু দূরে। ইন্ডিয়া কোথায় আর কোথায় পাকিস্তান, অথচ দুজনেই একই সঙ্গে স্বাধীনতা পেয়েছিল, আর সেখান থেকে ইন্ডিয়া চাঁদে চলে গেছে, আর পাকিস্তান মোটামুটি এখন ভিক্ষের বাটি নিয়ে IMF এর কাছে ঘুরে বেড়াচ্ছে লোনের জন্য। যাই হোক, তো সেক্ষেত্রে পাকিস্তান বা চায়নার জন্য অবশ্যই একটা চিন্তার কারণ। এছাড়াও মিডল ইস্টে বা লোহিত সাগরে যেভাবেই ইরানের দ্বারা পালিত যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠী আছে, তাতে হুতি আছে, হামাস আছে, এই ধরনের যে সমস্ত গোষ্ঠী আছে তাদের জন্য, এবং তারা যেরকমভাবে ওদের ওইদিকে যে সমস্ত এই খাঁড়ি অঞ্চল যেগুলো আছে সেগুলোকে যেভাবে ডমিনেট করে, স্পেশালি স্ট্রেট অফ হরমুজের এখন যা লেটেস্ট যা কন্ডিশন, তাতে কিন্তু এই ধরনের একটা সাবমেরিন অনেককে ভয়ে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো যার ফলে এই ধরনের একটা সাইলেন্ট কিলার থাকা মানে ভারতের সামুদ্রিক সার্বভৌমত্ব কিন্তু সবসময়ের জন্য বজায় রাখা।
এমনকি বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য আমি যদি পজিটিভ সেন্সে ভাবি তাহলে কিন্তু একটা আশার আলো, এই কারণের জন্য যে ভারতবর্ষের মতন এবং এত বড় একটা প্রতিবেশী দেশ, এবং আর যাই হোক এখনও বলছি এত কিছুর পরেও কিন্তু ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট পজিটিভ চিন্তাভাবনাই রাখে, এবং বাংলাদেশের কোনো ক্ষতি করার জন্য কখনো কোনো চিন্তাভাবনা যদি করতো তাহলে এই বিগত 1.5-2 বছরে কিন্তু, বা 1.5-2 বছরে টু বি ভেরি স্পেসিফিক, ভারতবর্ষ অনেক কিছুই করে দিতে পারতো। তো যাই হোক, আমরা এখনো কিন্তু বাংলাদেশের জন্য কোনো নেগেটিভ অ্যাসপেক্টে থাকি না, বা আমাদের নেগেটিভ ইমপ্রেশন আমরা রাখিও না, বা আমরা বাংলাদেশের জন্য কিন্তু এরকমভাবে ভাবি না যে বাংলাদেশের কোনো ক্ষতি হবো। বাংলাদেশের খারাপে কিন্তু ইন্ডিয়ার ভালো আছে বলে আমরা কেউই বিশ্বাস করি না। ইন্ডিয়ার ভালোতে যেরকম বাংলাদেশেরও ভালো, সিমিলারলি আমরা সবসময় এটা মনে করি যে বাংলাদেশের ভালোতেও কিন্তু প্রতিবেশী হিসেবে ইন্ডিয়ার ভালো। তো যাই হোক, এটা বাংলাদেশের জন্য অবশ্যই চিন্তা যদি হয় তাহলে নেগেটিভ সেন্সে যদি ধরি তাহলে চিন্তা, পজিটিভ সেন্সে যদি ধরি তাহলে এরকম একটা প্রতিবেশী পাওয়া অবশ্যই একটা নিজের স্ট্রেংথের জন্য অনেক বেশি কাম্য, আমি সেটাই ধরবো। আর আরিদামান দিয়ে তো শুধুমাত্র শুরু হয়েছে, এরপরে ভারত শীঘ্রই S4 এবং S5 ক্লাসের সাবমেরিন লঞ্চ করার পরিকল্পনা করেছে, যেগুলো কম বেশি 13,000 টনেরও বেশি হবে, এবং এই 2026 সালের মধ্যেই টোটাল প্রায় 12 থেকে 15টা ইন্ডিয়ান নেভিতে আরও সাবমেরিন অ্যাড করার কথা আছে। এবার সেটা 2026-27-এর মধ্যে কমপ্লিট হবে কিনা সেটা তো সময়ে বলবে, বাট হ্যাঁ, আরও অন্তত 3-4টে সাবমেরিন তো অ্যাড হয়ে যাবে, এটুকু অন্তত পাইপলাইনে আছে, এটুকু যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। হয় 2026 সাল বা 27 সালের মধ্যে এই ধরুন অপারেশন সিন্ধু যেটা বা কার্গিল যুদ্ধের সময় সেই সব দিনগুলো পেরিয়ে আজ ভারত সমুদ্রের গভীরে আরও অনেক বেশি অজেয় হয়ে উঠেছে। এবং আরিদামান শুধুমাত্র কেবল ইস্পাত আর মেশিনারি তৈরি একটা জাহাজ নয়, এটা বেসিক্যালি 130 কোটি বা 140 কোটি ভারতবাসীর গর্ব। আর আপনি যদি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করেন তবে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় হিন্দ। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, নমস্কার, ভালো থাকবেন।